চলুন আজ আমরা এক অমর পাখির গানের গভীরে ডুব দিই, যে গান থেকে জন্ম নিয়েছিল জন কিটসের বিখ্যাত কবিতা ওড টু এ নাইটিঙ্গেল। 1819 সালের এই মাস্টারপিস কিন্তু শুধু রোমান্টিক কবিতার একটা মাইলস্টোন নয়, এটা আসলে মানুষের মনের গভীরতম যন্ত্রণা আর আকাঙ্ক্ষার একটা অসাধারণ প্রতিচ্ছবি। কবিতাটা আমাদের সামনে একটা অদ্ভুত প্রশ্ন রাখে। আচ্ছা, একটা সাধারণ পাখির গান, সেটা কিভাবে মানুষের নশ্বরতাকে ছাপিয়ে গিয়ে অমরত্বের প্রতীক হয়ে উঠতে পারে? আসুন কিটসের কল্পনার ডানায় ভর করে এই রহস্যটা বোঝার চেষ্টা করা যাক। ভাবুন তো একবার, কিটস যখন এই কবিতাটা লিখছেন তখন তার জীবন কিন্তু গভীর অন্ধকারে ডুবে আছে। একদিকে অসুস্থতা, অন্যদিকে প্রিয়জনের মৃত্যু, ব্যক্তিগত যন্ত্রণা যেন তাকে চারদিক থেকে ঘিরে ধরেছিল। আর এই অসহ্য কষ্ট থেকেই জন্ম নেয় বাস্তবতার কঠিন দেয়ালটা ভেঙে ফেলার একটা তীব্র আকাঙ্ক্ষা। তো কবিতার শুরুতেই আমরা সোজা চলে যাই বক্তার মনের গভীরে, এমন একটা জগতে যা কিটসের নিজের জীবনের যন্ত্রণারই প্রতিধ্বনি। চলুন সেই অন্ধকার জগতে একটু উকি দেওয়া যাক। কবিতার প্রথম লাইনগুলো শুনলেই বোঝা যায় ভেতরের অবস্থাটা। বলছেন, আমার হৃদয় ব্যথিত, যেন আমি হেমলক পান করেছি। এটা কিন্তু একটা সাধারণ কষ্ট নয়, এটা এমন একটা মানসিক অসারতা যেখানে জীবনের সব রং যেন মুছে গেছে। এই লাইনগুলো দিয়ে কিটস এক গভীর বিষণ্ণতার ছবি আঁকেন। আচ্ছা, এই হেমলক জিনিসটা কি? এটা আসলে একটা মারাত্মক বিষ। সেই যে বিখ্যাত দার্শনিক সক্রেটিস, তাকেই কিন্তু এই বিষ পান করিয়েই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো কিটস যখন এই শব্দটা ব্যবহার করছেন, তিনি আসলে বোঝাতে চাইছেন যে তার অনুভূতিগুলো সব অসার হয়ে গেছে, প্রায় যেন মৃত্যুর কাছাকাছি চলে গেছেন তিনি। এই যে দেখুন, দুটো জগতের মধ্যে কি বিশাল একটা পার্থক্য। একদিকে আমাদের মানুষের জগৎ, ক্লান্তি, অসুস্থতা আর মৃত্যুর এক খাঁচা, আর তার ঠিক উল্টো দিকে নাইটিঙ্গেলের জগৎ, যেখানে শুধু আনন্দ আর আনন্দ, কোনো দুঃখ বা মৃত্যু ভয় নেই। এই দুটো জগতের আকাশ পাতাল তফাতটাই কিন্তু কবিকে পালানোর জন্য ছটপট করাচ্ছে। তো এই যন্ত্রণা থেকে বেরোনোর রাস্তাটা কি? অদ্ভুতভাবে সেটা হলো একটা পাখির গান, কিন্তু একটা সামান্য সুর কি করে এত শক্তিশালী হয়ে উঠতে পারে যে তা একটা নতুন জগতে যাওয়ার সাহস যোগায়? চলুন দেখি। আসলে এখানে নাইটিঙ্গেলটা শুধু একটা পাখি না, ওটা হয়ে উঠেছে একটা সিম্বল। কিসের সিম্বল? শিল্পের অমরত্বের। পাখিটা হয়তো একদিন মরে যাবে, কিন্তু তার গান সেটা চলতেই থাকবে বছরের পর বছর। আর ঠিক এই গানটাই কবির কল্পনার দরজাটা ঠেলে খুলে দেয়। এবার কবির সামনে দুটো রাস্তা। একটা হলো জাগতিক আনন্দ, মদ বা পার্টির মাধ্যমে সাময়িক মুক্তি। আর অন্যটা হলো আরও গভীর কিছু। দেখা যাক কবি কোন পথে হাঁটেন। আর তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন, বলছেন, দূরে দূরে আমি তোমার কাছে উড়ে যাব, কিন্তু বাক্কাস আর তার সঙ্গীদের রথে চড়ে নয়। কারণ তিনি জানেন এই ধরনের আনন্দ, এই নেশা, এসব খুব অল্প সময়ের জন্য। আসল মুক্তি এতে নেই। এই যে বাক্কাস, ইনি হলেন রোমানদের মদের দেবতা, জাগতিক বা শারীরিক আনন্দের প্রতীক। তো কবি যখন বাক্কাসকে না বলছেন, তখন তিনি আসলে ক্ষণস্থায়ী সব আনন্দকেই বাতিল করে দিচ্ছেন। তার দরকার এমন কিছু যা চিরস্থায়ী। তাহলে তার পথটা কি? এই লাইনটাতেই সেই উত্তরটা লুকিয়ে আছে, কাব্যের অদৃশ্য ডানায় ভর করে। বাহ! তার পালানোর বাহন হল তার নিজের কল্পনা, তার শিল্প, তার কবিতা। তো কল্পনার ডানায় ভর করে কবি এমন এক জায়গায় পৌঁছে যান যেখানে সৌন্দর্য আর মৃত্যু যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা কিন্তু রোমান্টিক কবিতার খুব ইন্টারেস্টিং একটা দিক। পাখির গান শুনতে শুনতে তার মনে হচ্ছে এই মুহূর্তে মরে যাওয়াটাও যেন কত সুন্দর। এই যে নিখুঁত সৌন্দর্যের একটা মুহূর্ত, ঠিক এই সময়ে কোনো কষ্ট ছাড়া শেষ হয়ে যাওয়াটাকেই তার কাছে দারুণ কিছু মনে হচ্ছে। এটা কিন্তু আত্মহত্যা করার ইচ্ছা নয়, বরং সৌন্দর্যের সঙ্গে একেবারে মিশে যাওয়ার একটা তীব্র ইচ্ছে। কিন্তু ঠিক তার পরেই তার মনে হয়, আরে পাখিটা তো মরে যাবে, কিন্তু তার গান সেটা তো মরবে না। তাই তিনি বলছেন, মৃত্যুবরণ করার জন্য তোমার জন্ম হয়নি, হে অমর পাখি। এখানে পাখিটা আর তার গান বা শিল্প দুটো যেন একই জিনিস হয়ে গেছে। এই গানটা চিরকালের। তো এই কল্পনার জগৎটা ভেঙে যাওয়ার আগে আসুন চট করে দেখে নিই কবিতার আসল আইডিয়াগুলো কি কি। প্রথমত, বাস্তবতা থেকে পালানোর চেষ্টা। তারপর মরণশীলতা বনাম অমরত্বের লড়াই। আর অবশ্যই কল্পনার অসাধারণ শক্তি। এই সব কিছু মিলিয়েই কবিতাটা এত অসাধারণ। কিন্তু এই সুন্দর স্বপ্ন তো আর বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ করেই মাত্র একটা শব্দ ঘণ্টার মতো বেজে উঠল আর কবিকে এক ঝটকায় বাস্তব জগতে নামিয়ে আনল। আর সেই শব্দটা কি? ফরলর্ন,
মানে পরিত্যক্ত বা একাকী। ব্যাস, এই একটা শব্দই যথেষ্ট ছিল। সঙ্গে সঙ্গে তার নিজের একাকিত্বের কথা মনে পড়ে গেল। তিনি বলছেন, এই শব্দটি ঘণ্টার মতো বেজে আমাকে তোমার জগৎ থেকে আমার একাকী সত্তায় ফিরিয়ে আনে। কল্পনার জগৎটা ভেঙে চুরমার হয়ে গেল। আর এভাবেই আমরা চলে এলাম কবিতার একদম শেষে, যেখানে কোনো সহজ উত্তর নেই, আছে শুধু একটা বড় প্রশ্নচিহ্ন। শেষ প্রশ্নটা আসার আগে কবি বলছেন, সেই সুর মিলিয়ে গেছে, মানে সেই অসাধারণ অভিজ্ঞতাটা শেষ। এখন যা আছে তা শুধু অনিশ্চয়তা। আর সব শেষে কিডস আমাদের জন্য এই প্রশ্নটা রেখে যান, আমি কি জেগে আছি নাকি ঘুমিয়ে? মানে যা কিছু ঘটল সেটা কি সত্যি ছিল নাকি সবটাই মনের ভুল? এই প্রশ্নটা কিন্তু কল্পনা আর বাস্তবতার মাঝখানের দেওয়ালটাকেই ভেঙে দেয়, আর আমাদের ভাবতে বাধ্য করে যে শিল্প আসলে আমাদের কতটা প্রভাবিত করতে পারে। উত্তরটা সেটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।